নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম সেটা কিন্তু সম্পূর্ণরূপেই সিনিয়র সিটিজেনদের জন্য, অর্থাৎ যাদের বয়স 60 অথবা অ্যাবভ 60 ইয়ার্স। আমি আমার ডেলি লাইফের প্রায় প্রত্যেকটা ক্লিনিকেই অনেক সিনিয়র সিটিজেনদের কাছ থেকেই একটা কমন প্রবলেমের কথা ফ্রিকোয়েন্টলি পাই। সেটা হচ্ছে যে তারা বলেন যে ডাক্তারবাবু, আমি বেশ কিছুদিন ধরে হলো হাঁটাচলা করতে গেলে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে বা শারীরিক পরিশ্রম একটু বেশি হলে আমার শ্বাসকষ্ট হচ্ছে। এবারে যে শ্বাসকষ্টটা হচ্ছে সেটা তাদেরকে প্রশ্ন করলে তারা বলেন যে সেটা সিভিয়ার কিছু না, বা কথা বললেও বোঝা যায় যে ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট নয়, কিন্তু সমস্যাটা হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে যে 10 মিনিটের বদলে তারা যদি 20 মিনিট 25 মিনিট একটানা হাঁটেন, অথবা স্টেশনের ওভারব্রিজ দিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করেছেন 2-3 বার, অথবা বাড়িতেই তাড়াহুড়ো করে বেশ কয়েকবার ওঠানামা করেছেন, তখন একটু শ্বাসকষ্ট হচ্ছে, একটু দাঁড়িয়ে পড়তে হচ্ছে, হয়তো কয়েক সেকেন্ড দাঁড়ালেই সেটা সমস্যাটা চলে যাচ্ছে, বা মাঝে মাঝে ক্লান্তি লাগছে একটু বেশি পরিশ্রম করার পরে। এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের অনেকেই এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসেন এবং প্রবলেমটা কি এই বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেন, বা এটা থেকে কোনো সিরিয়াস কিছু প্রবলেম অ্যারাইজ করছে কিনা জানতে চান। তা আজকে আমার এই বিষয়টা নিয়ে আলোচনা। তা এই যে শ্বাসকষ্টের সমস্যা, এটার পেছনে প্রকৃত কারণ কি এবং আপনি সেটা থেকে কিভাবে মুক্ত হতে পারবেন, সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমি করছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি এটা আপনাদের প্রত্যেকেরই খুব কাজে লাগবে। এই যে শ্বাসকষ্ট, বা যেটাকে আমরা বলি ব্রেথলেসনেস বা ডিসপনিয়া, এই শ্বাসকষ্টের মূল কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যদি আপনার লাংস বা এয়ার প্যাসেজের কোনো অ্যাকিউট বা ক্রনিক প্রবলেম থাকে, অর্থাৎ ফুসফুস এবং আমাদের শ্বাসনালীর যে সম্পূর্ণ অংশটা, সেখানে যে কোনো রকম কোনো ডিজিজ যদি হয়, সেটা ক্রনিক হতে পারে বা অ্যাকিউট হতে পারে, তার জন্য আপনার শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, এবং সেই শ্বাসকষ্টের সমস্যা খুব হালকা থেকে সেটা অনেক সিভিয়ার পর্যন্ত হতে পারে। তা সেরকম লটস অফ ডিজিজ কন্ডিশনস আছে। আরেকটা প্রবলেম হচ্ছে যদি আপনার হার্ট ডিজিজ থাকে। অনেক রকম হার্ট ডিজিজ আছে যেগুলোতে শ্বাসকষ্ট হয়, এবং যত ডিজিজ প্রোগ্রেস করে তত শ্বাসকষ্টের সমস্যা প্রথম দিকে অল্প বিস্তর থাকলেও পরে সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু এই দুটো ছাড়াও কিছু অ্যাডিশনাল প্রবলেম আছে, যেগুলো বেশিরভাগই আমরা লাইফস্টাইল প্রবলেম বলে থাকি। সেখান থেকেও শ্বাসকষ্ট হতে পারে, যদিও সেই জায়গাগুলো থেকে শ্বাসকষ্ট খুব যে সিভিয়ার সবসময় হয় তা নয়। যেমন ধরুন, যদি আপনার সিভিয়ার অ্যানিমিয়া থাকে, যেটা মহিলাদের ক্ষেত্রে বেশি পাওয়া যায় আমাদের দেশে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ আপনার অতিরিক্ত কম, সেই রকম অবস্থাতে আপনি যদি শারীরিক পরিশ্রম করেন, এবং দেখা যায় যে খুব কম পরিশ্রম করলেও আপনার শ্বাসকষ্ট বেশি হচ্ছে, তা শরীরে রক্ত কম থাকলে এই জিনিসটা হতে পারে। আবার ধরুন আপনি ওবেজ, আপনার ওয়েট, বডি ওয়েট যা থাকার কথা তার থেকে অনেক বেশি, অর্থাৎ এক্সেস ওবেসিটি, সেখান থেকেও শ্বাসকষ্ট হতে পারে। তা এইরকম কিছু অ্যাডিশনাল ফ্যাক্টরস আছে যেখান থেকে শ্বাসকষ্টের সমস্যা আসতে পারে, কিন্তু এগুলো মানে মেন প্রবলেম নয়। মেন প্রবলেম হচ্ছে দুটো, একটা লাংসের প্রবলেম বা একটা হার্টের প্রবলেম। তা এখন মজার ব্যাপারটা হচ্ছে, দেখুন, সিনিয়র সিটিজেনরা যারা এই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, এবং অবশ্যই আমি একটা কথার উপরে বারবার স্ট্রেস দিচ্ছি যে শ্বাসকষ্টের সমস্যাটা কিন্তু সিভিয়ার নয়। তা এই যে শ্বাসকষ্টের প্রবলেম, এটা কিন্তু সবসময় হার্টের প্রবলেম বা লাংসের প্রবলেমের জন্য হয় না, বা আমি যে অ্যাডিশনাল ফ্যাক্টরসগুলো বললাম সেগুলোর জন্যও হয় না। সিনিয়র সিটিজেনদের ন্যাচারালি একটা ব্রেথলেসনেস বা শ্বাসকষ্টের সমস্যা বয়সজনিত কারণে আসতে পারে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি ইডিওপ্যাথিক কজ। তার মানে হচ্ছে যে
নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ আপনার এরকম একটা সমস্যা চলছে। এটা কিন্তু প্রকৃতির নিয়মেই আসতে পারে। কেমন ভাবে আসে আমি ছোট্ট করে আপনাদেরকে ব্যাপারটা বলি। ধরুন, দেখুন, বয়স বাড়ার সাথে সাথে কি হয়, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তাদের যে আহ, মানে ফিজিওলজিক্যাল ফাংশন, সেটা তো ধীরে ধীরে কমবেই, স্বাভাবিক ব্যাপার, প্রকৃতির নিয়মে। আমরা নিজেরাও যেমন আস্তে আস্তে ওল্ড এজেড হচ্ছি, বয়স বাড়ছে, সিমিলারলি আমাদের ভেতরে প্রত্যেকটা অর্গ্যান তাদেরও তো বয়স বেড়ে যাচ্ছে। তারা বছরের পর বছর ধরে কোনো রকম কোনো রেস্ট ছাড়া, কোনো ইন্টারমিশন ছাড়া তারা কাজ করে চলেছে। সুতরাং তাদেরও তো ক্লান্তি আছে, তাদেরও তো বয়স বাড়ছে, তারাও তো একটু একটু করে ড্যামেজ হচ্ছে। সুতরাং প্রত্যেকটা অর্গানের মতো হার্টও তো সেরকম একই ব্যাপার। তা বয়স বাড়ার সাথে সাথে কি হয় দেখুন, আমাদের হার্টের কিছু চেঞ্জ হয়। কিরকম দেখুন, আমি বলি, যেমন আমাদের হার্ট যে সমস্ত মানে টিস্যু দিয়ে তৈরি, সেই টিস্যুগুলো একটু একটু করে ড্যামেজ হতে থাকছে, যত বয়স বাড়ছে তত ড্যামেজ হচ্ছে। হার্টের মেন যে মাসলস, যেটা দিয়ে হার্ট পাম্প করে, সেই মাসল ফাইবার, সেগুলো খুব ধীরে ধীরে ডিজেনারেট হতে থাকে। হার্টের আমাদের 4টে চেম্বার আছে, তার মধ্যে যে লেফট ভেন্ট্রিক্যাল যে চেম্বারটা, বাঁ দিকে যে চেম্বারটা পাম্প করলে ব্লাডটা আমাদের হার্ট থেকে হেড টু ফুট গোটা শরীরে ছড়িয়ে পড়ে, সেই চেম্বারটা যত বয়স বাড়ে তত সেটা আস্তে আস্তে মোটা হতে থাকে। মানে কাজ করতে করতে ধীরে ধীরে সেটা ড্যামেজ হচ্ছে, তার কাজ করার ক্ষমতাটা কমে যাচ্ছে, তার পাম্পিং এবিলিটি, হার্ট কি একটা পাম্প মেশিন, তো তার পাম্প করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে বয়সের নিয়মে। তা যখনই এটা হয়, তখন কি হয়, আপনার শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোতে রক্ত সঞ্চালন কমে যাচ্ছে, এবং স্পেসিফিক্যালি সেটা হচ্ছে যখন আপনি অধিক পরিশ্রম করছেন, সেইখান থেকে আপনার শ্বাসকষ্ট হতে পারে। তারপর ধরুন, বয়স বাড়ার সাথে সাথে কি হয়, হার্ট মাসলস বা হার্টের টিস্যুগুলো স্টিফ হয়ে যায়, একটু তাদের মধ্যে মানে শক্ত হয়ে যায়। হার্টের যে চেম্বারগুলো, এই যেমন বললাম লেফট ভেন্ট্রিক্যাল বা সমগ্র হার্টের যে নর্মাল ফ্লেক্সিবিলিটি, সেটা ধীরে ধীরে কমতে থাকে, এবং তার ফলে হার্টের চেম্বারগুলো, ধরুন রাইট ভেন্ট্রিক্যাল বা লেফট ভেন্ট্রিক্যাল যে ব্লাডটাকে নিচ্ছে হার্টের ডায়াস্টলের সময়, ব্লাডটাকে অ্যাট্রিয়াম থেকে নেবে, তারপর তো সেটাকে পাম্প করবে। এই যে ব্লাডটা ফিল আপ হচ্ছে চেম্বারেতে, সেই ফিলিং ক্যাপাসিটিটাও কিছুটা কমতে থাকে, যেটাকে আমরা বলি ডায়াস্টলিক ডিসফাংশন। আপনার ইকোকার্ডিওগ্রাফি করলেই সেটা ধরা পড়বে। সেই কারণেও এই সমস্যাগুলো আসে। তারপর ধরুন, আপনি অনেকদিন ধরেই ব্লাড প্রেশারে সাফার করছেন, হাই ব্লাড প্রেশার আপনার আছে, আপনি হয়তো ট্রিটমেন্ট ঠিকঠাকই করছেন, ওষুধপত্রও ঠিকঠাক খান, আবার কখনো কখনো এরকম হতে পারে যে আপনার মেডিসিনে গ্যাপ হয়ে যাচ্ছে বা একটু ইরেগুলারিটি হয়ে যাচ্ছে, আপনার অনিচ্ছাকৃতই হচ্ছে। তা এরকম হাই ব্লাড প্রেশারে দীর্ঘদিন ধরে আপনি যদি সাফার করেন, ইভেন আফটার ট্রিটমেন্ট, সেটাও কিন্তু আপনার হার্টের উপরে একটা ক্রনিক অ্যাফেকশন ফেলে। এবং হার্টের মানে হাই ব্লাড প্রেশার থাকলে কি হয়, হার্টকে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। তা এরকম ভাবে দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশার থাকলে হার্টের স্বাভাবিক কাজ করার যে প্রবণতা, সেটাও একটু একটু করে কমতে থাকে, কারণ হার্টকে বেশি কাজ করতে হয় সব সময়। আবার ধরুন, আপনার করোনারি আর্টারি ডিজিজ আছে, হার্টের যে ধমনীগুলো, সেখানে ছোটখাটো একটু ব্লক টক আছে। তা এই করোনারি আর্টারি ডিজিজ থাকলেও সেটাও কি হয় না, হার্টের ওপরে বেশি প্রেশার ফেলে, হার্ট মাসলস গুলো প্রপার যতটুকু ব্লাড সাপ্লাই নর্মালি হওয়ার কথা বা অক্সিজেন সাপ্লাইটা যে পারফেক্ট হওয়ার কথা, সেখান থেকে হয়তো সামান্য একটু আধটু প্রবলেম হচ্ছে। তা সেখান থেকেও হার্ট মাসলস ড্যামেজ হতে পারে, দিয়ে হার্টের পাম্পিং এবিলিটি ধীরে ধীরে কমে যেতে পারে। আপনার আবার ধরুন, বয়স বাড়ার সাথে সাথে কি হয়, আমাদের শরীরের যে নর্মাল রিপেয়ারিং ক্যাপাসিটি, মানে ধরুন আমাদের প্রত্যেকটা অর্গ্যানই তাদের যে সেলস বা টিস্যুগুলো নর্মালি তো ভেতরে ভেতরে একটু একটু করে ড্যামেজ হয়, যে কোনো কারণেই হোক, নর্মাল ড্যামেজ হচ্ছে বা কোনো ইনফ্লামেশন ইনফেকশন হচ্ছে, সেখান থেকে ড্যামেজ হচ্ছে। তা আমাদের বডির একটা নিজস্ব ক্যাপাসিটি আছে, একটা ক্ষমতা আছে। বডি কিন্তু ওই ড্যামেজড সেলস বা টিস্যুটাকে নর্মালি রিপেয়ার করতে পারে। সেরকম একটা টেকনোলজি আমাদের বডির ভেতরে আছে, ওপরওয়ালা আমাদের দিয়ে দিয়েছেন। তা বডির এই যে নিজের সেলস বা টিস্যুকে
নর্মালি স্বাভাবিকভাবে যে রিপেয়ারিং এবিলিটি, সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মে বয়স বাড়ার সাথে সাথে কমে যাবে, এবং সেই সেম এফেক্ট আপনার হার্টের উপরেও পড়বে, সেটাও হার্টের ওপর ইনডিরেক্টলি একটা প্রেশার পড়ছে। তারপর ধরুন আপনার হার্ট ভাল্বগুলো, যে ভাল্বগুলো প্রপারলি খুলে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার জন্য হার্ট প্রপারলি পাম্প করতে পারে, বয়স বাড়ার সাথে সাথে কি হয়, হার্টের যে বিভিন্ন ভাল্ব আছে সেই ভাল্বগুলো ধীরে ধীরে হার্ড হয়ে যেতে থাকে। তাদের যে নর্মাল প্লাস্টিসিটি বা প্লায়াবিলিটি, খুব স্বাভাবিকভাবে যে কাজ করার ক্ষমতা, সেগুলো তো স্বাভাবিকভাবেই একটু কমতে থাকে। এবং এই যে ভালভের নিজের যে কার্যকারিতা, সেটা যখন কিছুটাও কমে, সেটাও হার্টের পাম্পিং এবিলিটির ওপরে একটা ডেফিনেটলি প্রেশার ফেলে। আবার ধরুন কিছু লাইফস্টাইল ফ্যাক্টরস আছে, যেমন ধরুন আপনি কিছুদিন আগেও ডেলি প্যাসেঞ্জারি করেছেন, রেগুলার অফিস গেছেন, বাসে, ট্রামে, ট্রেনে, ট্যাক্সিতে, রাস্তায় দৌড়ঝাঁপ করেছেন, হাঁটাচলা করেছেন, শারীরিক পরিশ্রম করেছেন। এখন আপনার অবসর গ্রহণের পরে, অর্থাৎ 60 ইয়ার্সের পরে আপনি বাড়িতে সম্পূর্ণ বসে রয়েছেন, মানে শারীরিক পরিশ্রম এখন আর কিছুই আপনার হয় না, যেহেতু এখন আপনি জব থেকে রিটায়ার করেছেন। এই যে আপনার শরীরের পরিশ্রম কমে যাওয়া, অর্থাৎ ল্যাক অফ এক্সারসাইজ, এটাও কিন্তু ইনডিরেক্টলি আমাদের হার্টের ওপর মারাত্মক একটা প্রভাব ফেলে, এবং হার্টের যে নিজস্ব ক্ষমতা বা পাম্পিং এবিলিটি, সেটাকে কিন্তু হ্যাম্পার্ড করে। আবার ধরুন আপনার ডায়েটের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, আপনি এখন যে সমস্ত খাবার খাচ্ছেন তার মধ্যে অতিরিক্ত পরিমাণে লবণ আছে, বা অতিরিক্ত পরিমাণে মিষ্টি আপনার খাওয়ার অভ্যাস আছে, হয়তো আগেও ছিল, কিন্তু আগে সেটা সমস্যা হয়নি। কিন্তু এখন আপনার যত বয়স বাড়ছে, আপনার এই নোনতা খাবার বা অতিরিক্ত মিষ্টি খাবার প্রবণতাটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাহলে কিন্তু বেশ সমস্যা। এটা কিন্তু আপনার বডির সমস্ত সিস্টেম, ইভেন হার্টেরও মারাত্মক রকম ক্ষতি করে দেবে। আর বয়স বাড়ার সাথে সাথে আরো একটা সমস্যা হয়, হার্টের অ্যাড্রিনার্জিক রেসপন্স কমে যায়। মানেটা কি, ধরুন আপনার যখন কম বয়স ছিল, বা আপনি যখন সিনিয়র সিটিজেন হননি, তখন আপনার কোনো রকম কোনো মানসিক দুশ্চিন্তা, অ্যাংজাইটি, স্ট্রেস বা প্রচন্ড শারীরিক পরিশ্রম, এইগুলোকে আপনি খুব সহজেই টলারেট করতে পারতেন, বা এগুলোর সঙ্গে অ্যাডাপ্ট করতে পারতেন ভেরি ইজিলি। কারণ এই সমস্ত কন্ডিশনগুলোতে কি হয়, আমাদের শরীরে অ্যাড্রিনালিন হরমোন বেশি সিক্রেশন হয়, এবং এই অ্যাড্রিনালিন হরমোনটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেন যখন আপনার বয়স কম ছিল। এইবারে আপনার বয়স বাড়ার সাথে সাথে অটোমেটিক্যালি কি হচ্ছে, এই সমস্ত বিশেষ পরিস্থিতিগুলোতে আপনার শরীরে অ্যাড্রিনালিন হরমোন যে নিঃসৃত হচ্ছে, এবং সেই অ্যাড্রিনালিন হরমোনটা নিঃসৃত হওয়ার জন্য হার্টের ওপরে তার যে নেগেটিভ এফেক্ট, সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। এটা প্রকৃতির স্বাভাবিক নিয়মেই সেই যে আপনার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটিটা কমে গেছে। এই সমস্ত মানে স্পেশাল সিচুয়েশনগুলোতে আপনার হার্টের উপরে অতিরিক্ত বেশি প্রেশার পড়ে যাচ্ছে, যেটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, এবং যেটা বারবার বা ফ্রিকোয়েন্টলি মানে এরকম হতে থাকলে অবশ্যই সেটা আপনার হার্টের ক্ষতি করে দিচ্ছে ভেতর ভেতর। তা দেখুন, এই যে আমি এতগুলো সমস্যার কথা বললাম, মানে কন্ডিশনস এর কথা বললাম, অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলোর জন্যই কিন্তু শ্বাসকষ্টের সমস্যা হয় সিনিয়র সিটিজেনদের, যেগুলো হচ্ছে ইডিওপ্যাথিক। অর্থাৎ এগুলো কিন্তু কোনো পার্টিকুলার ডিসঅর্ডার্স নয়, যেগুলোর জন্য আপনাকে ইমিডিয়েটলি কোনো একটা সিরিয়াস ডিসিশন নিতে হবে বা কোনো একটা ভিগোরাস ট্রিটমেন্টের দিকে যেতে হবে। কিন্তু আপনার ডেলি লাইফে প্রবলেম হচ্ছে, এবং এগুলো ন্যাচারাল, প্রত্যেকটা মানুষের হবে, কারুর হয়তো একটু আগে বা কারুর একটু পরে, কে কিরকম ভাবে লাইফস্টাইল মেনটেন করে চলেছে অবসর জীবনযাপনের মধ্যে থেকে বা বয়স বাড়ার সাথে সাথে, সেটার উপর এই ব্যাপারগুলো ডিপেন্ড করে অনেকটাই। এখন আমি যেটা বলছিলাম, যে ধরুন আপনার
সিরিয়াস কোনো ট্রাবল নেই, মানে শ্বাসকষ্টের সমস্যা সেটা মাইল্ড হচ্ছে যেমন আগে বললাম, এবং আপনি একটা ইসিজি করিয়েছেন বা ডাক্তারবাবুর পরামর্শ মতো একটা ইকোকার্ডিওগ্রাফিও করিয়েছেন, এবং সেখানেও দেখা যাচ্ছে আপনার ইসিজি রিপোর্ট নর্মাল, ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট নর্মাল, অথবা হয়তো ইকোকার্ডিওগ্রাফি রিপোর্টে দেখা গেল যে খুব মাইল্ড ডায়াস্টোলিক ডিসফাংশন আছে, যেটার ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট নয়। তা সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন সেটার জন্য কিন্তু একটা খুব ভালো হোমিওপ্যাথিক মেডিসিন আছে, খুব ভালো বলার থেকেও বলা ভালো, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনটা যদি আপনি আপনার বাড়িতে রাখেন, হ্যাঁ, কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই এই ওষুধটা আপনি খেতে পারেন, তাহলে কিছুদিন কন্টিনিউ করার পরে নিশ্চিতভাবে আপনার এই শ্বাসকষ্টের সমস্যাটা ধীরে ধীরে চলে যাবে এবং আপনি ডেলি লাইফে সুস্থ থাকতে পারবেন। ওষুধটার নাম বলে দিই, ওষুধটার নাম হচ্ছে ক্র্যাটিগাস। এই ওষুধটা মাদার টিনচার ফর্মেতে ইউজ করা হয়। এই ক্র্যাটিগাস মাদার টিনচার ওষুধটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মেডিসিনটা আপনি রেখে দিয়ে বাড়িতে এটাকে আপনি দিনে একবার বা দিনে দুবার এটাকে খেতে পারেন, যেমন আপনার সমস্যা হচ্ছে। যদি আপনার সমস্যাটা বেশ কিছুদিন ধরে চলে, সেক্ষেত্রে আপনি সেটা দিনে দুবার করে খেতে পারেন, 10 ফোঁটা বা 15 ফোঁটা করে। আবার যদি আপনার মনে হয় যে এই শ্বাসকষ্টের প্রবলেমটা আপনার খুব অল্প কিছুদিন আপনি মানে ফিল করছেন, ধরুন মাসখানেক বা তারও কম, তখন আপনি সেটা দিনে একবার করে খেতে পারেন, 10 বা 15 ফোঁটা করে, এবং বেশ কিছুদিন কন্টিনিউ করলে দেখবেন এই শ্বাসকষ্টের সমস্যাটা আপনার অটোমেটিক্যালি চলে যাবে। অ্যাকচুয়ালি কি হয়, এই যে মেডিসিনটার কথা আমি বললাম, এই মেডিসিনটা কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথে হার্টের যে পাম্পিং এবিলিটি এবং হার্ট মাসেলসের যে স্বাভাবিক দুর্বলতা, এইটাকে কিন্তু দুর্দান্তভাবে কভার করতে পারে। হার্ট মাসেলসের যে নর্মাল টেন্সিং বা নর্মাল যে মানে কন্ট্রাকশন রিল্যাক্সেশন পাওয়ার, সেটাকে স্বাভাবিকে নিয়ে আসতে পারে, অনেকটা বাড়াতে পারে। যাদের অলরেডি হাই ব্লাড প্রেশার আছেন, যারা মেডিসিন খাচ্ছেন, বা হয়তো যারা মেডিসিন খান না, হয়তো ব্লাড প্রেশার একটু আধটু মাঝে মাঝে কখনো একটু মানে ফ্লাকচুয়েট করছে, তাদের ব্লাড প্রেশারটাকেও নর্মালাইজ রাখতে হেল্প করে। বয়স বাড়ার সাথে সাথে দেখুন করোনারি আর্টারিতে একটু আধটু অ্যাথেরোস্ক্লেরোটিক ডিপোজিট হতেই পারে, কোলেস্টেরল ডিপোজিশন যেটাকে আমরা বলি, সামান্য একটু আধটু হতে পারে, সেটা নর্মাল। সেটাকেও কিন্তু বাড়তে দেয় না এই মেডিসিনটা, আপনি যদি রেগুলার বেশ কিছুদিন খান। এবং শুধু তাই নয়, অ্যাথেরোস্ক্লেরোটিক ডিপোজিট যদি খুব সামান্য থাকে, অনেক সময় আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি সেটাকেও ক্লিয়ার করে দেয় এই ক্র্যাটিগাস মেডিসিনটা। এবং এই শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে আপনার যদি মাথা ঘুরে যাওয়ার প্রবলেম কখনো কখনো হয়, অবশ্য সেটাও মাইল্ড, বা যদি ধরুন একটু উইকনেস আসে, দুর্বলতা, একটু ক্লান্তি ভাব বেশি আসছে, বা ধরুন একটু অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলোকে আপনি ঠিক মতো মানে অ্যাডাপ্ট করতে পারছেন না, এগুলোর সঙ্গে বেশ কিছুদিন দেখছেন কন্ট্রোল করতে পারছেন না, এই সমস্ত ম্যাটারগুলোকে কিন্তু অ্যাজ এ হোল মানে কন্ট্রোল করে দিতে পারে এই মেডিসিনটা। এবং আপনি মানে সমগ্র ব্যাপারটার দিক দিয়ে ওয়েলবিং ফিল করবেন। এবং যেটা আমি আগেই বললাম যে শ্বাসকষ্টের সমস্যা, এই মেডিসিনটা কিছুদিন কনজিউম করলে ডেফিনেটলি সেটা থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এইবারে যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা আপনি দেখেন যে এই মেডিসিনটা খাওয়ার পরেও, ধরুন আমি অ্যাপ্রক্সিমেটলি বললাম আপনি 2 মাস 2.5 মাস কন্টিনিউ করছেন, সেফলি করতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নেই, মেডিসিনটার কোনো মানে আদারওয়াইজ অন্য কোনো সাইড এফেক্ট কিছু নেই। 2-2.5 মাস কন্টিনিউ করার পরে আপনি দেখলেন যে না, আপনার শ্বাসকষ্টের সমস্যাটা একটুও কমলো না, মানে আপনি 10% রিলিফ পেলেন না, উল্টে হয়তো ধীরে ধীরে আপনার সামান্য হলেও বাড়ছে, তখন সেক্ষেত্রে অবশ্যই মেডিসিন স্টপ করে আপনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন। আর যদি আপনি দেখেন যে ওষুধটা আপনার বেশ কিছুদিন কন্টিনিউ করার পরে, 4 উইকস 5 উইকস বা 6 উইকস কন্টিনিউ করার পরে আপনি বেটার ফিল করছেন, তাহলে এই মেডিসিনটা আরো কিছুদিন কন্টিনিউ করুন, তাহলে আপনার প্রবলেমগুলো ইনফ্যাক্ট চলে যাবে। আর সবশেষে বলি,
এই যে শ্বাসকষ্টের সমস্যা বললাম, যেটা ইডিওপ্যাথিক, যার পেছনে নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না বা ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট নয়, এই রকম ধরনের ব্রেথলেসনেস বা ডিসপনিয়া, সেটা থেকে কিন্তু আপনি সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবেন যদি আপনি আপনার বয়স বাড়ার সাথে সাথে নিজের লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে পারেন। যেমন ধরুন, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করুন। তার মধ্যে যেটা আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে প্রত্যেকদিন হাঁটুন অন্তত ৮ ঘন্টা। হ্যাঁ, ব্রিস্ক ওয়াকিং যেটা আমরা বলি, হ্যাঁ, মানে সোজা, সামনের দিকে সোজা থাকিয়ে কাঁধটাকে, দুপাশের কাঁধের যে অ্যালাইনমেন্ট সেটাকে স্ট্রেট রেখে মাটির দিকে না তাকিয়ে সোজা স্ট্রেট ওয়েতে তাকিয়ে হাতটাকে খুব ফ্রিলি হ্যাং করিয়ে এবং জোরে জোরে হাঁটা। এটা যদি আপনি রেগুলার হাঁটতে পারেন তাহলে আপনার শরীর সুস্থ থাকবে এবং ডেফিনেটলি আপনার হার্ট সুস্থ থাকবে। আর আপনি সারাদিনে যে সমস্ত খাবার দাবারগুলো খাচ্ছেন তার মধ্যে যেন সল্ট এবং সুগার মিনিমাম থাকে, এটা যেন কোনো রকমভাবেই ডিসরাপ্টেড না হয়, একটুও যেন বেশি না হয়। এই ব্যাপারটাকে খুব, মানে কি বলবো, ওবিডিয়েন্টলি ব্যাপারটাকে কন্ট্রোল করে দিন। সল্ট এবং সুগার যাদের আপনাদের অভ্যাস আছে হয়তো বেশি খাওয়া, তাদের জন্য স্পেসিফিক্যালি বলছি। এটাকে যদি আপনি মেনে চলতে পারেন, আর তার সাথে যেটা খুব ইম্পর্টেন্ট অথচ ডেলি লাইফে মেনটেন করা সত্যি খুব শক্ত, সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস। বলা যতটা সোজা, বাস্তব জীবনে করা ততটাই শক্ত। এটাকে যদি আপনি কন্ট্রোল করে একটু হাসি খুশিতে প্রত্যেকটা দিন থাকতে পারেন যতটা সম্ভব, ব্যাস, আর কিছু দরকার নেই। এই তিনটে মেনটেন করুন আপনার অবসরকালীন জীবনযাপনে। আপনার হার্ট দীর্ঘদিন ধরে সুস্থ থাকবে এবং আপনি সুস্থ শরীরে বহু বছর খুব ভালোভাবে এই পৃথিবীতে থাকতে পারবেন, পৃথিবীর রূপ, রস, গন্ধ, স্পর্শ অনুভব করতে পারবেন। শ্বাসকষ্টের সমস্যা যদি আপনার আসে হঠাৎ করেই, সিনিয়র সিটিজেনদের বলছি, তারা ব্যাপারটা নিয়ে একেবারেই চিন্তিত হবেন না। তাহলে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা বললাম সেটাকে গ্রহণ করে আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো প্রশ্ন যদি আপনার মনে থাকে তাহলে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। আরো একটা কথা, যদি কমেন্ট করে কোনো প্রশ্নের উত্তর আপনি হয়তো আমি দিলাম, আপনি স্যাটিসফাইড হলেন না, প্রয়োজন হলে আপনি আমাকে সরাসরি ফোনও করতে পারেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে, আপনার ফোন অ্যাটেন্ড করতে, এবং আপনি যে সমস্যাটায় সাফার করছেন সেটা থেকে আপনাকে নিশ্চিতভাবে মুক্ত করে আনতে যে অ্যাডভাইসটা দেওয়ার দরকার সেটা আমি নিশ্চিতভাবে আপনাকে দেবো। তাহলে সিনিয়র সিটিজেনদের প্রণাম জানিয়ে আমি প্রত্যেকের সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।